মুচ্ছন্নদের চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগতম। এখানে ভিন্ন ক্যাটাগরির গল্প শোনানো হয় ঠিকই, তবে আজকে আপনাদের জন্য এক ভয়ঙ্কর, অভাবনীয়, ভৌতিক গল্প নিয়ে এসেছি। আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, বর্ণিত গল্প কাহিনীকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে এবং সম্পূর্ণ গল্পের ধারণা দিতে গল্প সম্পর্কিত বিভিন্ন দৃশ্যায়ন সম্পূর্ণ গল্প জুড়ে তুলে ধরা হয়েছে। আশা রাখি এতে গল্পে উল্লিখিত বিভিন্ন কাহিনীর বিভিন্ন দিক সম্পর্কে খুব সহজে সুন্দরভাবে ধারণা করতে পারবেন। তাই বেকার কথা সাইডে রেখে এবার গল্পে আসা যাক। বিষ্ণুপুরের কাছে পাটুলি গ্রামের নাম শুনলেই মাথায় আসে প্রাচীন কাঠের বাড়ির কথা। তার মধ্যেই রয়েছে এক অভিশপ্ত বাড়ি, যার নামও কাঠের বাড়ি, যেখানে লুকিয়ে আছে এক অমূল্য গুপ্তধন। শতাব্দী পেরিয়েও সেই গুপ্তধন অধরা, কারণ অজানা এক শক্তি পাহারা দেয় এই বাড়িটিকে। শহর থেকে একদল সাহসী মানুষ আসছে সেই রহস্যময় শক্তির মোকাবিলা করতে। কিন্তু তারা কি জানে এই বাড়ির অন্ধকারে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্যটা কি, যা একবার প্রকাশ পেলে সবকিছু বদলে যেতে পারে? এই সিরিজে উল্লেখিত গল্পের সকল নাম, চরিত্র, ঘটনা, স্থান সম্পূর্ণরূপে স্রষ্টার কাল্পনিক চিন্তাভাবনার প্রকাশস্বরূপ, যা কেবলমাত্র মনোনয়ন এবং বিনোদনের উদ্দেশ্যে বর্ণিত হয়েছে। গল্পে কোনো কারণে বাস্তব কোনো ঘটনা বা কোনো জীবন কাহিনীর সাদৃশ্য থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। আমাদের চ্যানেল কোনো নির্দিষ্ট জাতি, রাষ্ট্র বা ধর্মকে নির্দেশ করে না। এই অডিও সিরিজের মাধ্যমে কোনো রকম সহিংসতা, কুসংস্কার, অমানবিকতার প্রচারও করা হয় না। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই চ্যানেল কোনো প্রকার ধূমপান বা মদ্যপানকে সমর্থন করে না। দিদিমণি, ব্যাস এতটুকুই, এর বেশি আমার যাইতে বলবেন না। এরপর ম্যানশনের ভিতরে আপনি যান। এই নিন, আপনার ব্যাগ ধরুন। সাবধানে যাবেন। দিদিমণি, চিন্তা করুনি, আমি চলে যাব খানে। চিন্তা তো আপনার জন্য হচ্ছে। সাবধানে যাবেন। চলো দেখা যাক কি আছে এই মেনশনে। তিন ঘন্টা হয়ে গেল, 1টা বাজে। করছেটা কি? ভূত বাবা জীবন, বাইরে আসবেন নাকি চলেই যাব? বেকার ভূত একটা। কে কে তুই? তোর তো সাহস কম নয়। এত অহংকার তোর নিজের সাহসের উপর যে আমাকে তুই আদেশ করছিস? হ্যাঁ, আছে অহংকার। আয় সামনে। প্রেত প্রচণ্ড রেগে যায়, পাগলের মতো সারা ঘরে চিৎকার করতে থাকে। মেরে ফেলবো তোকে, মেরে ফেলবো। ঘরের চারিদিকে প্রেতের আওয়াজ যেন গর্জিয়ে ওঠে, আর সমস্ত জিনিসপত্র তাকে ধরতে আসা মেয়েটির দিকে ছুটতে থাকে। তবে মেয়েটি তো বড্ড অদ্ভুত কিছু করল। কিছু যেন মন্ত্র বিড়বিড় করছে, আর মন্ত্র বিড়বিড় করতে করতে সে তার শরীরের চারিপাশে একটি বাতাসের ঘেরা বানিয়ে ফেলল। তারপর তার দিকে ছোড়া সব জিনিসপত্রগুলো চুরমার হয়ে গেল। তুই সাধারণ কেউ নোস, দেখ দেখ তোর কি হয়। এই বলে প্রেত নিজের ভয়ানক এক শরীরের গঠন করল। বড় বড় কেশ, যা তার সারা শরীর দিয়ে মেঝেতে গড়াচ্ছে। সে হাওয়াতে উঠছে, তার নখ, তার দাঁত সব বড় বড় আকার ধারণ করল। এমন জিনিস আমি প্রথম দেখছি। তুই তো না মানুষ না সম্পূর্ণ প্রেত। এর মানে তুই বেতাল? আর তোর এই বেতালের হাতি মৃত্যু সুনিশ্চিত করব। তোর এটা স্বপ্নতেই বেঁধে রাখ।
এরপর তার চরম রূপ নিয়ে নিজের ধারালো নখের প্রহার করল মেয়েটির দিকে। তবে মেয়েটিও তৈরি ছিল। নিজের হাতে থাকা একটি তাবিজ যেভাবে হোক বেতালের গায়ে ছুঁয়ে দিতেই আমার সারা শরীর চলছে। বেতাল জ্বলে পুড়ে পুরো ছাই হয়ে গেল। ও, এ তো একটা দুর্বল বেতাল ছিল, এর জন্যই ভয় পাচ্ছে গ্রামবাসীরা। দেখ, আমি তো বেতালকে মেরেছিলাম এক্ষুনি, তাহলে আবার সারা মেনশনে কিসের আওয়াজ? এটা আওয়াজ মনে হচ্ছে উপর থেকে আসছে। যেতে হবে উপরে। এখানে তো কেউ কোথাও নেই, আমার সারা গায়ে কাঁটা কেন? এ কেমন শক্তি? আমি আজ অব্দি এত প্রেত দেখেছি, আমি এমন শয়তানি শক্তি কখনো দেখিনি। কি এটা? আমায় আমায় এক্ষুনি পালাতে হবে। এই বলে পিছনে ফিরতেই থপ করে থেমে গেল সে। তার সারা গায়ে ঘাম বেরোচ্ছে, সামনে পুরো অন্ধকার। তবে এতই অন্ধকার যে মেয়েটির টর্চের আলোও অন্ধকারে মিশে যাচ্ছে। তবে সে কি শুধু অন্ধকার থেকে ভয় পাচ্ছে? তা ঠিক নয়। সামনে দুটো লাল রক্তের মতো চোখ তাকে দেখছে, দেখছে আর দেখছে। पंकजं व्यालयज्ञसूत्रमिन्दुशेखरं कृपाकरं नारदादियोगिवृन्दवन्दितं दिगम्बरं काशिकापुराधिनाथ कालभैरवं भजे। भानुकोटिभास्वरं भवाब्धितारकं परं नीलकण्ठविप्सितार्थदायकं त्रिलोचनं कालकालमम्बुजाशमक्षशूलमक्षरं काशिकापुराधिनाथ कालभैरवं भजे। সূর্যোদয় হতেই লালমাটির রাস্তা দিয়ে জমিদার বংশের শেষ প্রদীপ, যার নামও প্রদীপ বিশ্বাস, সে ধুতি পরে দৌড়ানো আর হাঁটার মাঝের অবস্থানে রাস্তা ভ্রমণ করতে করতে ম্যানশনের দিকে যাচ্ছে। আর তার সাথে যাচ্ছে তার স্যাঙাত হরিপাল। প্রদীপবাবু বললেন, হরিপাল, বলেন কর্তাবাবু। তাড়াতাড়ি চল, গ্রামের লোকজন যা খবর দিল, আমরা না গেলে তারা ভয়ে ভিতরে অবধি যাবে না। আগে কি যে বলেন কর্তাবাবু, যে এই মেয়ে বদ্রিমশাই শম্ভুবাবুর লোক, তার এই ভূত প্রেতের কত জ্ঞান, তার শীর্ষার শরীর থরি ওরমভাবে পড়ে থাকতে পারে নাকি? ওই ঘরে বেতালকে মেরে দেখুন, চাঁদে বিশ্রাম করছে, তা দেখে আশেপাশে যাওয়ার লোকজন ভয় পেয়ে গেছে। ওরে মূর্খ হরিপাল, এ ডাক্তার সে ডাক্তার না যে তুই বদ্যিবাবু বলছিস। সে যাই হোক, ভূতের ডাক্তার মানে তাহলে সে ভূতের বদ্যি। এইসব কথা আলোচনা করতে করতে হরিপাল এবং প্রদীপবাবু পৌঁছলেন তার পূর্বপুরুষের তৈরি কাঠের ম্যানশনে। সরুন সরুন, কর্তাবাবু আসছে, আসুন 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 কর্তাবাবু। তোমরা যে বললে মেয়েটা ছাদে শুয়ে আছে, এ কোথায়? আর এত নিচ থেকে সেটা তোমরা দেখলে কি করে? ভিড়ের মধ্যে থেকে একজন গ্রামবাসী বলে উঠল, আমরা তো সেই মহিলার শরীরটা ও বাড়ির পিছনের চাষের মাঠ থেকে দেখেছি, বাড়ি উত্তর দিকে চাঁদে। দক্ষিণ দিকে কেমনে দেখবেন কর্তামশাই?
গ্রামবাসীর কথা শুনে প্রদীপবাবু আর হরিপাল আস্তে আস্তে এগিয়ে গেল উত্তর দিকে। গিয়ে দেখে তো হা হয়ে গেল হরিপাল আর প্রদীপবাবু। মেয়েটির অর্ধেক শরীর ছাদে আর অর্ধেক শরীর ঝুলছে দেওয়ালের গা দিয়ে নিচে, যেন আর একটা ঠেলা লাগলেই সে নিচে পড়বে। কাতাবু, এই মেয়ে কাল যা সাহস দেখালো এটা হওয়ারই ছিল। আরে গাধা হরিপাল, মেয়েটা জীবিত আছে, তাড়াতাড়ি চল। আমার মনে হলো ওর হাতটা নড়লো। প্রত্যেকে মেয়েটির কাছে গেল আর মেয়েটির ছাদ থেকে ঝুলে থাকা শরীরটা ছাদের উপর গ্রামের কয়েকজন তুলল। তারপর প্রদীপবাবু তার নার্ভ চেক করলেন আর বললেন, হরিপাল, হরিপাল, আগে এই জল দে তো তোর পুডলি থেকে। হরিপাল জল দেওয়ার পর প্রদীপবাবু জলের ছিটা মারলেন। এই সীতামা, আস্তে আস্তে ওঠো। আমি ঠিক আছি প্রদীপবাবু। দিদিমণি, আপনার শরীরটা যেভাবে ঝুলছিল আর একটু হলেই কেল্লায় ফট। হরিপাল, এখানে সবাই আছে তো? চুপ কর। না দাঁড়ান প্রদীপবাবু, আমায় কেউ বাঁচিয়েছে এর মানে, কারণ আমার যা অবস্থা হয়েছিল আমার বেঁচে থাকা অসম্ভব ছিল। আচ্ছা, আশেপাশে কোনো এসটিডি বুথ আছে? আপনাকে মেন টাউন বিষ্ণুপুর যেতে হবে, তাহলে এখান থেকে 10 কিলোমিটার মতো। কারোর সাইকেল আছে? গ্রামের একজন বলল, হ্যাঁ দিদিমণি, গেটের বাইরে আমার সাইকেল আছে। আরে মা, ঘরে চলো। আমি আসছি প্রদীপবাবু, দুপুরে ঘরে ফিরছি। প্রদীপবাবুর কিছু বোঝার আগেই ঈশিতা ছটফট করতে করতে যেভাবে হোক চলে গেল। ও এসটিডি বুথ একবার পেয়ে যাই, বাজার এটাই উপায়। ও এই তো টাউনে এসে গেছি, এই তো সামনেই বুথ। সাইকেলটিকে যেভাবে হোক ঈশিতা ফেলে দিল আর তারপর কলিং বুথে ঢুকলো। এই লোকটা দরকারে ফোন তোলে না, এই লোকটা করছেটা কি? ও রিসিভ কর না ব্যাং। আমি ব্যাং নই। সরি স্যার। শুধু সরি? ডক্টর শম্ভুদা চক্রবর্তী ওরফে শম্ভুদা, প্যারানর্মাল এক্সপার্টের বেস্ট স্টুডেন্ট ঈশিতা প্রেজেন্ট। তুই বদলাসনি? হ্যাঁ, 3 দিন আগে আপনার থেকে কাজটা নিয়েছিলাম, এমন করে বলছেন যেন 3 বছর হয়ে গেছে। তারপর বল, ভূতকে মুক্তি দিলি? তুমি সবই জানো যে আমি পারিনি, তো নাটক করছো কেন? যখনই শুনেছি আমি আর একটু হলেই মরে যেতাম, আমি বুঝতে পেরেছিলাম তুমি তোমার ঘর থেকেই তোমার শক্তির সাহায্য নিয়ে আমাকে বাঁচিয়েছিলে। যেভাবে আমায় বেতালটা নিয়ে যাচ্ছিল আমি মরেই যেতাম। শান্ত শান্ত হও বৎস। ঈশিতা, বল এবার কি দেখেছিলি? ওখানে প্রথমে যেই অভিশপ্ত শক্তির অনুভব আমি পাই সেটা অনেকটাই দুর্বল ছিল। আমি খুব সহজেই তাকে জমের ঘাটে পাঠিয়ে দিয়েছি। তবে কি? আমি জানি একটা খারাপ শক্তি তোর সংস্পর্শে এসেছিল, তবে তুই তাকে সামনে দেখেছিস। হ্যাঁ আমি জানি আমাদের সব স্টুডেন্টদের গলায় আপনার দেওয়া তাবিজ থাকা অবধি কোনো অশরীরী শক্তি আমাদের কিচ্ছু করতে পারবে না। তবে আমি একটা অন্ধকার দেখি, তার দুটো চোখ দেখি রক্তের মতন লাল, টর্চের আলো তার শরীরের অন্ধকারে কোথাও যেন হারিয়ে যাচ্ছে। শম্ভুদা, ও অনেক শক্তিশালী, এমন শক্তি আমি কখনো দেখিনি। আপনাকে আসতেই হবে। আমার বেস্ট স্টুডেন্টের এই হাল, বুঝলাম, তাহলে যেতেই হচ্ছে। আমার রাজদূতের ধুলো অনেক দিন পর মোছা হবে। আপনি আসুন, অনেক ধন্যবাদ। যা প্রদীপের বাড়ি, ঘুমো গিয়ে। জানি আপনারা কিছুই এখনো বুঝতে পারেননি, দাঁড়ান বোঝাচ্ছি।
বিষ্ণুপুরের পার্শ্ববর্তী একটি ছোট্ট গ্রাম পাটুলি। ওইখানের মানুষকে কোন জায়গা থেকে এসেছেন বললে তারা বিষ্ণুপুরি বলে, এতটাই কাছাকাছি। পাটুলিতে পুরনো কাঠের বাড়ি দেখা যায়, আর তেমনই একটি ওখানে জমিদারি ম্যানশন আছে যার নাম কাঠের বাড়ি। এই বাড়িটি হলো প্রদীপ বিশ্বাসের। ইংরেজ আমল যাওয়ার পর থেকে প্রদীপবাবুর পূর্বপুরুষেরা দেশ সেবায় দান ধর্ম শুরু করলেন, যার ফলে তাদের আয়ের থেকে ব্যয় শুরু হয়। আর এখন তাদের শেষ বংশের প্রদীপ ব্রহ্মচারী মানুষ প্রদীপবাবু, যিনি হচ্ছেন ডক্টর শম্ভুনাথ চক্রবর্তী, মানে শম্ভুধার কলেজের বন্ধু। তারা কলকাতার একই কলেজে একসময় পড়তেন। তবে প্রশ্ন এখনো ওখানে, এইসব বেতাল ভূত কিভাবে এলো? সময়টা ঠিক তখনের, যখন প্রদীপের বাবা মা সকলেই মারা যায় বয়সকালের প্রভাবে। মারা যাবেন তখন প্রদীপ তার বাবার কাছে জানতে পারে যে সবই যেহেতু তারা দান করে ফেলেছে, এখন কেবলমাত্র তার ছেলের সুখটাই সবার আগে। তখন তাদের বন্ধ থাকা তাদের ওই ভুতুরে ম্যানশনের কথা জানান, আর এইটাই জানান এই বাড়ির মধ্যে কোনো এক গোপন কক্ষে মাটির তলায় সুড়ঙ্গ আছে, আর সেখানেই আছে তাদের জমানো গুপ্তধন। তবে এই বাড়ি পাহারা দেয় কোনো এক অদৃশ্য শক্তি। তারপর আর কিছু জিজ্ঞাসার আগেই মারা যায় প্রদীপের বাবা। তারপর প্রদীপ বেচারা গ্রামের লোককে তো রাজি করতে পারেনি। বাইরে থেকে যাদের পাঠায়, নয় তারা আহত হয়েছে, নয় তারা পরলোকের টিকিট কেটেছে। বহু বছর পর, মানে কিছু মাস আগে বিষ্ণুপুরে একটি ভূতের কেস সলভের সময় শম্ভুধার সাথে দেখা হয় প্রদীপবাবুর। আর তারপরই শম্ভুবাবু প্রিয় বন্ধুকে কথা দেয় যে 1 মাসের মাথায় সে কিছু ব্যবস্থা নেবে। 1 মিনিট কতক, এবার আফসোসটা আমি একটু বলি। 1 মাস পর আপনারা যা প্রথমে শুনলেন, আমার গুণবতী স্টুডেন্টকে পাঠালাম। আমি না থাকলে বোধহয় তারও টিকিট কেটেই যেত। তবে আমি এসে গেছি যখন, আমার থেকে ইন্টেলিজেন্ট কেই বা আছে? সব কেস সলভ করেই দম নেব। কতক, তুমি কন্টিনিউ করো। চলো, আমি চললাম পাটুলির পথে। টাটা। শম্ভুদা রাতে পৌঁছলেন তার বন্ধুর জমিদারি অট্টালিকায়। আইছেন বদ্যিবাবু? আছেন আছেন, আপনার বন্ধু আপনার অপেক্ষা এখন খায়নি। আপনার নাম আমি জানি না, তবে ভাই আমি বদ্যি টদ্দি নই। ওর নাম হরিপাল। আর হরিপাল, বললাম না, ইনি হচ্ছেন ভূত তাড়ানোর ডাক্তার, শম্ভুনাথ চক্রবর্তী। আর তা আপনাকেও বলেছিলাম, উনি ভূতের বদ্যি, মানে সেই তো বদ্যি হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে যাই বলুক। তুই এখন আমার বুকে আয় ভাই। কতদিন পর আলাপ বলতো। তুই ছটপট করছিলিস, আমি জানি সেটা। আমার স্টুডেন্টকে না পাঠালি তুই নিজেই হয়তো পটল ডাঙার টিকিট কাটতিস। বুড়ো হতে গেল, 55 বছর বয়স হতে যায়, এখনো তোর জোশ কমেনি রে। মনের জোর, বুঝলি? মনের জোর। মনের জোরের সাথে স্থিরতা আর ধীরতাকে একবার জুড়তে পারলে সব কাজই সফল হয়। যদিও এত বড় হয়েছিস, তাও তোর এখন এটা ঘটে ঢুকবে না। ঠিক আছে, আড্ডা পরে হবে। ভিতরে আয়। হরিপাল, তোমার বদ্যির ব্যাগগুলো বাড়ির ভিতরে নিয়ে আসো। In the soft night where shadows stay, whispered secrets find their way, hearts entwined. এরপর প্রত্যেকেই রাতের ডিনার করতে টেবিলে বসল। আলিশান রাজশাহী ব্যাপার, খাবার দাবারও তেমনই আলিশান। বাঁশকাঠি চালের সুস্বাদু ভাত, মাছের মাথার ডাল, মোচার চপ, পাতলা ঝোলে পাঁঠার মাংস, ইলিশ ভাপা, তার সাথে চিংড়ি মালাইকারি, আর শেষ পাতে বাঙালির প্রিয় রসগোল্লা। এইসব দেখে ঈশিতা বলে উঠল, স্যার, ও স্যার, এত কিছু আইটেম এনি পাগল নাকি? আরে না না, শহরে থাকতো তো, আর এগুলো পছন্দ। স্পেশাল করে অর্ডার দিয়ে ইলিশ মাছ এসব নিয়ে আসে।
নাহলে বাঁকুড়া বিষ্ণুপুর অঞ্চলে ইলিশ পাওয়া যায় নাকি? এই গুরু চত্তির কি ফিসফিসানি চলছে একটু শুনি তো। এই না 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 না, কিছু না, এমনি এমনি। আচ্ছা প্রদীপ, হাসিটারটা অনেক হলো। আমাদের আজ রাতেই কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে, যা আমি আসার পথে রিসার্চ করে এসেছি। তবে তার আগে এই সুস্বাদু নরম তুলতুলে ঘাসের মাংসটা তো খেতেই হবে। হ্যাঁ, খেয়ে নে তোরা, খেয়ে নে। আবার ছেঁচড়ামো শুরু করে দিয়েছে। এসে থেকে একবারও জিজ্ঞাসা করলো না আমার শরীর কেমন আছে। সত্যি আজব টিচার, হার্টলেস। তারা গল্পগুজব করতে করতে নিজের খাবার শেষ করলো এবং আলোচনা শেষে একসাথে হলো জমিদার বাড়ির বৈঠকখানায়। টিমটিম করা বাল্বগুলো বন্ধ করে হরিপাল দুটো লণ্ঠন চালালো। যদিও এটা শম্ভুদারই ইচ্ছা ছিল, হয়তো একটু আরাম কেদারায় আরাম করতে করতে আলোচনা করতে চায়। তারপর আরে স্যার, আর কত সাসপেন্স মিউজিক বাজাবেন? এবার আলোচনা শুরু করুন না, বোর লাগছে। ধ্যার। তারপর বল শম্ভু, কি বলতে চাস? এমন একটা শক্তি সামনে এসেছিল যেটা ওই বেতালের আড়ালেই লুকিয়ে থাকে। বোধহয় ওদের মধ্যেও কোনো চুক্তি আছে। এক্স্যাক্টলি। প্রদীপ, মোটমাট কত বছরের ওই ম্যানশন? আমার 6-7 পুরুষ আগের ওই ম্যানশন। সত্যি বলতে আমিও জানতাম না আগে এত কিছু। বাবা বলে যাওয়ার পর একটু খোঁজাখুঁজি শুরু করে টুকটাক কিছু জানতে পেরেছি। 6-7 পুরুষ বাদে কি কি জানতে পেরেছিস সেটা বল। আমি যেটুকু জানতে পেরেছি, আমার বড় দাদুদের যেই জমানো পুঁজি ওই বাড়ির নিচে সুড়ঙ্গে আছে, তা একটা মেয়ে ও শক্তি রক্ষা করছে, যেটাকে বেতাল বলল ঈশিতা। গ্রামের কেউ ওই বাড়ির পাশ থেকে বিকেল 5টার পর আর যায় না। তারা নাকি রাতে অনেক সময় বাড়ির ছাদে কাউকে একজনকে বসে থাকতে দেখেছে, যার চুল পুরো বাড়িকে ঘিরে দুপাশ থেকে নেমে মাটির গাছের গুঁড়ির মতো মিশেছে। যাদেরই পাঠিয়েছি কেউ মরে গেছে, কেউ কেউ প্যারালাইজড। তবে জানি না আমি ওই সম্পত্তি আর পাবো নাকি। ঈশিতার কালকে যেভাবে কনফিডেন্স ভাঙতে দেখলাম। চিন্তা নেই ভাই, আমি এসে গেছি তো। ধন্যবাদের জন্য। শুধু শো অফ করা। শোন এবার, আমি যেটা রিসার্চ করলাম আজ আসার পথে, বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম বেশ 1 ঘন্টা খানেক। সত্যি নর্মাল কোনো ভূতের উর্জারি অনুভূতি হলো, যেমনটা আমায় ঈশিতা বলেছিল। বাইরে থেকে এমনটাই লাগলো যে সাধারণ কোনো আত্মা। তবে কি? বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই বাড়ির দোতলার জানলার কাছে একটা লাল চোখ দেখতে পেলাম, যেন আমার দিকেই তাকিয়ে। আর ঠিক তখনই আমার বুকের হৃদয়টা কাঁপতে থাকলো। তবে আমার ভয়ের তো কোনো কারণই নেই। আমি কেন ভয় পাচ্ছিলাম? আমার যেটা মনে হয়, ওর মধ্যে এমন কিছু শক্তি আছে যা মানুষের মনে ভয় ভরতে থাকে। তবে সেই মুহূর্তে আপনি কি করলেন? কিছু না, তোকে বাঁচানোর জন্য যা করেছিলাম সেই মন্ত্রেরই পাঠ করলাম, আর তারপরেই আমার ঘোর কাটলো। তবে ওখানে আবার নর্মাল সাধারণ প্রেতেরই ঊর্জা চলে এলো। তবে আমাদের একবার কাল সকালে ওই বাড়ির ভেতরে গিয়ে দেখতে হবে। প্রদীপবাবু শম্ভুদার হাত ধরে আবদারের সাথেই বলল, ভাই, পারবি তো ঠিক করতে, নাকি তুই হার মেনে নিচ্ছিস? আবে ঘন্টা, এইসব ইন্দি বিন্দি চিন্দি কত এলো আর কত গেল। ঈশিতা, তোমার স্যারের একটু গর্ব করে দাও তো। সরি, মুড নেই। চিন্তা করিস না, কাল গিয়েই বুঝতে পারবো ঠিক কি করতে হবে আমাদের। স্যার, আপনার বোধহয় বয়স হয়ে গেছে। আমার জাস্ট 55, ইয়াং ব্লাড, কি যে বলো। সেই ভালো। মেয়েরা আপনার জন্য তো পাগল। কই শাক? না না, শখ কেন হবে?
বুড়ো শখ কম না। কিছু বললে? আগে না। শম্ভুদা, চলুন এবার। ইয়েস, হুম। আজ ঈশিতা বহুত মজা হবে। অনেকদিন পর ভূতের ঘর মটকাবো। এই বলে শম্ভুদা দৌড়ে দৌড়ে আগে আগে যেতে থাকে। এনার সব এক্সাইটমেন্ট গেলেই সব বেরিয়ে যাবে। আমারও দিমাগ ছিল, আমি কত শান্তশিষ্ট ছিলাম এক সময়। এনার সাথে মিশে আমার এমন পাগলামি চলে এসেছে। শুধু আমার এইটাই ভয়, এনার প্ল্যানে আবার সেই মহান ব্যক্তিরা না চলে আসে, না হলে আমার জীবন শেষ। ঈশিতা, কাম অন ইয়াং গার্ল, দৌড়ে এসো, দৌড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। আমাদের দুগুণ বেশি স্পিডে মিশন স্পটে পৌঁছাতে হবে। কাম অন। কি হলো ঈশিতা? না না স্যার, ঠিক আছে। মাথাটা চিনচিন করে উঠল। শম্ভুদা ঈশিতার দুর্বলতা স্পষ্ট দেখতে পারছেন। ঠিক আছে, ভিতরে চলো। তারপর দুজন ভিতরে যাওয়ার আগে দরজাটা খুলল। একের পর এক ভিন্নভাবে তারা খোঁজাখুঁজি শুরু করলো কোনো সুরাক আছে কিনা, যার মাধ্যমে এই শক্তির সম্পর্কে যদি কিছু ধারণা পাওয়া যায়, তার সাথে গুপ্তধনের কোনো রাস্তাও। তবে তারা কোনো কিছুই উদ্ধার করতে পারল না। অবশেষে দুজন চলে গেল ঠিক সেই জায়গায় যে জায়গায় ঈশিতাকে প্রহার করা হয়েছিল। আর সেখানে গিয়ে শম্ভুদার চোখে পড়ল কিছু রক্ত। রক্ত? হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় মেরেছিল। তবে সকালের মধ্যে সব ঠিক হয়ে গেল কিভাবে? রক্তের দাগটা আছে, তবে এত ভাঙচুর হয়েছিল, সেই সব ভাঙচুরের চিহ্ন অবধি নেই। আচ্ছা, তাই নাকি? তাহলে তো এই বেতাল বড্ড শক্তিশালী। মনে হচ্ছে একে বন্দি করতেই হবে। মানে? সিল করতে হবে কোনো বস্তুতে। আপনার কি সেই ক্ষমতা এখনো আছে? এটা ঠিক। আমি এখন একটু বয়সের দোষেই কমজোর, তবে নো ওয়ারি, সে তো আছেই। শেষেও মাগো, একটা পাগল কম ছিল। কিছু বললি? না না, কন্টিনিউ কন্টিনিউ। সেদিন এই আলোচনা পেরিয়ে গেল, আর তারা এবার রাতে শুতে যাবে। এই সময় শম্ভুদা ডাক দিল হরিপালকে। হরিপাল, এ হরিপাল, আগে বদ্যিবাবু, বলেন বলেন। এই চিঠিটা তোর কাছে রাখ, আর সকালে পোস্ট অফিসে মনে করে ফেলে দিস। এটা যদি ত্রুটি হয়, হয়তো ওই অদ্ভুত শক্তিকে আমরা মুক্তি দিতে গিয়ে নিজেরাই মুক্ত হয়ে যেতে পারি, আর হয়তো প্রদীপ বাবুর দিকেও সেই শক্তির নজর যেতে পারে। না না বদ্যিবাবু, কোনো ত্রুটি হবে না। আপনি আমায় এত বড় দায়িত্ব দিয়েছেন, তা পালন করতেই হবে। বল শম্ভু, এত সকাল সকাল আলোচনায় ডাকলি যে? যেই কারণে প্রদীপ, তোকে আর ঈশিতাকে আলোচনায় ডাকা। আসল কথা হচ্ছে, আমাদের 3 দিন যজ্ঞ করতে হবে, রোজ সকালে ঠিক ব্রহ্ম মুহূর্তের 1 ঘন্টা আগে থেকে, ভোর 3টের সময়। আর তোর কাজ হবে বাড়ির সামনের মেন দরজায় বসে থাকা, যেখানে আমি আমার তপযোগের দ্বারা ঘেরা বানাবো, আর তুই সেখানে আমাদের জন্য মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবি। প্রদীপ, না থেমে একভাবে। আর এটা 3 দিন পর পর করলে ওই শক্তিকে বাঁধতে পারবো। তবে তবে কি শম্ভু? যদি সে সময়ে মানে কি? চিন্তা করবেন না শম্ভুদা, টাইম ম্যানেজমেন্ট একদমই নেই। তবে এমার্জেন্সিতে সবার আগে ওই আসবে। সেটাও ঠিক। চল তাহলে, শুরু হোক কাল থেকে যজ্ঞ। এইভাবেই চলতে থাকলো স্তোত্র 3 দিন নিয়ম অনুযায়ী। তবে এইবার ঘটনা কিছু সময়ের জন্য কলকাতার দিকে এগোলো। এই নাও মামিমা, তোমার খাবার, সাবধানে যেও। হ্যাঁ গচরে বেটা, সাবধানে যাব। তুই আর ট্রেনের সাথে দৌড়স নে। জানি বেটা, তুই তোর মামিমাকে বড্ড ভালোবাসিস।
মাইমা টাটা। মামিমাকে বড্ড ভালোবাসিস ঘন্টাবাসি। মা বললো বলে সকাল সকাল আমার খেয়ে দিয়ে কাজ নেই, হাওড়া স্টেশনে নাকি বুড়ি মাইমাকে ছাড়তে এসেছি, তার উপর বৃষ্টিটা ছাড়ার পরেই শুরু হওয়া। ঠিকই শুনেছিলেন, আমার নাম গজরে। এটা আমার টিমের দেওয়া নাম। গজর কথার অর্থ ঝামেলা। সো যেখানে গজর সেখানে আমি, আর যেখানে শান্তি সেখানেও গজরের কারণও আমি। তাই আমার এই নামটা ট্যাগলাইন হিসেবে লেগে যায়। সকালের কাজ শেষ, এবার বাড়ি চলে এসেছি, এবার ওদম ঘুম দেব। বাবা গজ, তোর একটা চিঠি এসেছে, কে পাঠিয়েছে দেখ। হয়ে গেল। চিঠি খোলার পর গজরে দেখল এই কত, চুপ 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 চুপ। আমি আমার দর্শককে বলবো কি হয়েছে। আপনারা বেকার কতককে বেশি পাত্তা দেবেন না, আমার দিকে, অনলি আমার দিকে ফোকাস করুন, অনলি আমার দিকে। আচ্ছা বন্ধু বান্ধবীরা, একটা কথা বলো। ভোরবেলা উঠতে হলো, আর তার সাথে মামিমাকে ছাড়তে যেতে হলো। প্ল্যাটফর্ম টিকিট কাটেনি, সে যাই হোক, বেরোতেই বৃষ্টি। ভাবলাম কাজ বাজ শেষ, আরাম করে ঘুম দেব। আর আসতেই দেখি আমার প্রফেসরের এমার্জেন্সি লেটার। নো 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 নো, পটল ডাঙার টিকিটের নয়, তবে আমি না গেলে শিওরে বুড়ো পটল ডাঙা কাটবে। বাট আমার দুঃখটা কোথায়, এটা কলেজ স্টুডেন্টগুলোই বুঝবে। আমরা কুড়েমের চক্করে অর্ধেক দিন কলেজই যায় না। এরকম এত কাজ না ঘুমিয়ে করতে ভালো লাগে বলো? এখন অবধি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস অবধি দেওয়া হয়নি, ইনস্টায় স্টোরি অবধি লাগানো হয়নি। যাই হোক, চলো আমি এগোই পাটুলির পথে। এই পাটুলি বলতে মনে পড়লো, এই না 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 থাক, এই গল্পটা তো 90s-এর। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হচ্ছে গল্পের হিরোর ট্রাইমে। টাটা। এইদিকে প্রথম দিন শেষ হলো। ভোরের শেষে সকাল হতে ঈশিতা এবং শম্ভুদা কাঠের বাড়ি থেকে বাইরে এলো। প্রদীপবাবু, আর মন্ত্র পড়তে হবে না, আজকের কাজ সম্পূর্ণ হয়েছে। একই প্রদীপবাবু, আপনার মুখ দিয়ে রক্ত পড়ছে যে। চলুন চলুন, ঘরে বিশ্রাম করবেন। হরিপাল, তুমি একটু বাইরে যাও, আমার ওনার সাথে কিছু কথা আছে। আগে দিদিমণি। শম্ভুদা, আপনি আমার প্রফেসর হন আমি জানি, তবে আপনি আমাদের স্টুডেন্টদের বন্ধুর মতন সাপোর্ট করেন, যার জন্য আমরা আপনার মতন বয়োজ্যেষ্ঠ প্রফেসরকেও দাদা বলি। আমায় বয়স্ক বলার সুযোগটা বাদ দিয়ে বাকি কথাগুলোই বলো না। আমার আমার বয়স এখন জাস্ট। হ্যাঁ হ্যাঁ, আমার ভুল হয়েছে, আপনি ইয়ং। যেটা বলছিলাম শুনুন, আপনার মুখ দিয়ে সকালে রক্ত বেরোলো, এর মানে আপনি নিজের অনেক শক্তি ক্ষয় করেছেন বেতালকে বাঁধানোর জন্য। তবে এই বয়সে এই সিলিং মন্ত্র কি আপনার শরীর সইতে পারবে? আর একটা দিনের তো ব্যাপার, তারপর গজরে চলে এলেই বাকিটাও। আমার ওকে বিশ্বাস নেই। ওর টাইম জ্ঞান হয়তো নেই, তবে এমার্জেন্সিতে সবার আগে ওই আসে। তুমি তো বলেছিলে। সে যাই বলুন, আমার ওর ফাজলামি আর কি একদম পছন্দ নয়। আপনার কপি মনে হয়। আমার স্টুডেন্টদের মধ্যে আমার কিছু না কিছু গুণ তো গেছেই, যেমন তোমার মধ্যে গম্ভীর সিচুয়েশনেও অহংকার নিয়ে স্থির থাকা, আর গজরের মধ্যে সব ব্যাপার কি ঠিক হয়ে যাবে এইভাবে ক্যাজুয়াল নেওয়া। হ্যালো মিস্টার, এগুলোকে ভালো গুণ না, ফালতু গুণ বলে। তবে কলেজ স্টুডেন্টদের এমনই তো হওয়া উচিত। ওহ শম্ভুদা, এরকমভাবে গজরেও আমার মাথা খায়। আপনারা চুপ করুন। আর আমি যদি সিলিং মন্ত্র দিয়ে প্রেত বানতে পারতাম না,
সে যাই হোক, আমি চললাম, ভোরে দেখা হচ্ছে। সত্যি এরা দুজন স্পেশাল অনেক, তাই এত এদের মধ্যে খার। কোনো আমার সাথেও তার এমনই ঝগড়া হতো, আর আমার গুরুও আমার মতোই সব শুনতো। হ্যাঁ, সে যাই হোক, কাল সকালে আবার উঠতে হবে। সমুদা, সাবধানে। আপনি ঠিক আছেন তো? আপনার মুখ দিয়ে আবার রক্ত বেরোচ্ছে। না না ঈশিতা, আমাকে আজকের দিনটাকে যেভাবে হোক সম্পূর্ণ করতেই হবে, তারপর বাকি গজরে দেখবে। হঠাৎ করে ঘরের জিনিস পড়ার আর ভাঙচুরের আওয়াজ। আহ, শম্ভুদা, না আমি ঠিক আছি। শম্ভুদার মাথার থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে, আর তা দেখে ঈশিতা রীতিমতো ঘাবড়ে উঠে বলল, আপনার মাথা থেকে রক্ত বেরোচ্ছে তো। প্রদীপবাবু, মৃত্যুঞ্জয় মন্ত্র পড়াও তো, বন্ধ করে দিয়েছে। আমি কিছু বুঝতে পারছি না, কি হলো এটা? তোদের রক্ষা কবচ ভেঙে গেছে, এবার তোরা শেষ হবি। এখনো ব্রহ্ম মুহূর্ত শুরু হয়নি, 10 মিনিট মতো বাকি, আর এর তো ক্ষমতা বেড়েই চলেছে। এই কারণে বলেছিলাম 4টার পরে আসি। এই যজ্ঞের নিয়ম হচ্ছে ব্রহ্ম মুহূর্তের আগে এসে এই সাধনার শুরু করা, তবে প্রথম থেকে এত সমস্যা হবে ভাবতে পারিনি। সত্যি তা বয়স হয়েছে আমার। বয়স আপনার হয়েছে, আমার নয়। আপনি বিশ্রাম করুন, আমি ওকে এবার সামনে এনে শেষ করব। মূর্খ, এ কোনো সাধারণ প্রেত নয়, এই বেতাল। প্রেতের মধ্যে সব থেকে বুদ্ধিমান আর সব থেকে শক্তিশালী। শম্ভু, তুই এদের রাজা, তাই না? এই বলে ডক্টর শম্ভুনাথের দিকে প্রেত এগোতে যাবে, ঠিক তখনই একটা অদ্ভুত সাদা আলোকিত কবচ শম্ভুদাকে রক্ষা করল, আর প্রেতের গর্জনও কমে গেল। এই স্তোত্র প্রদীপবাবু নাকি? মনে হচ্ছে না সেটা সম্ভব বলে। এই কথা হতে হতেই হরিপাল ঘরের ভিতর ছুটে এলো। বদ্রিবাবু, দিদিমণি, আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ হরিপাল, আমরা তো ঠিক আছি, তবে শম্ভুদার শরীরটা খারাপ অনেকটাই। তবে প্রদীপবাবু মাঝে মন্ত্র বন্ধ করলো কেন? আর বলবেন নি, উনি অজ্ঞান হয়ে গেছিলেন, তখন কি করব বুঝতে পারছিলাম না। তারপর সে এলো সাদা চাদর মুড়ি দিয়ে। বুঝেছি, ওর নিজেকে হিরো হিসেবে প্রদর্শন করার স্বভাবটা গেল না। আগে দিদিমণি, বুঝলুম নে, উনি আমাদের গাঁয়ের এক সাধু বাবার স্ত্রী, যিনি তন্ত্র সাধনা করে আর মানুষের রোগ ব্যাধির আয়ুর্বেদিক চিকিৎসাও। ঈশিতার কাঁধে শম্ভুদা হাত দিয়ে বলল, ঈশিতা, তোমার প্রেডিকশন ভুল হয়ে গেল যে। গরুটা কোনোদিন টাইমে আদেও পৌঁছেছে? হাতে পায়েই বড় হয়েছে, পুরো একটা বাচ্চা। এমার্জেন্সি সেরকম আসেনি বোধ হয়। সাবধানে স্যার। কথাবার্তা পরে সে ভাবে কানে, আপনি চলুন দেখিনি। সবাই বাইরে আসলো, আর শম্ভুদা হরিপালের কাঁধে হাত দিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো। হরিপাল, এই তাহলে তোমাদের শম্ভুনাথ চক্রবর্তী। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, তোমার প্রচেষ্টা অসাধারণ। ধন্যবাদ তান্ত্রিকা। প্রদীপ এখন জ্ঞানী আছে, তবে বেতাল শক্তির প্রকোপে একটু দুর্বল আছে। একটু বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। স্যার, ওনাকে বলুন না কালকে আমাদের সাথে থাকতে, কারণ গজরের কোনো বিশ্বাস নেই। থাম তুই। ছাড়ুন, আমি বলছি। তান্ত্রিকা ম্যাডাম,
আপনি একটু জমিদার মহলের চলুন না, আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই। দেখুন তান্ত্রিকা ম্যাডাম, প্রদীপবাবু যে মন থেকে দুর্বল তা আমরা জানতাম না। সেটাই আমি বলতে চাইছিলাম। শম্ভু, তুমি এইসব বিষয়ে অনেক অভিজ্ঞ, তো এমন ভুল কিভাবে করলে? প্রদীপ সাধারণ মানুষ, সামান্য একটা রক্ষা কবচ দিয়ে তুমি তাকে মৃত্যুঞ্জয় মন্ত্র পড়তে বসিয়ে দিলে। এমন সব বিষয় মন্ত্র কবচ এই সব কিছুর থেকে বেশি দরকার মনের জোর। সেটা তোমার যাচাই করা উচিত ছিল। হ্যাঁ, এইটা আমারই ভুল। তান্ত্রিকা ক্ষমা করবেন। একটা আবদার রাখতে পারি? না মানে হ্যাঁ বলো। না মানে আমি বলছিলাম, ছাড়ুন, আমি বলছি। ওনার হেল্প চাইতে অনেক প্রবলেম হয়। তান্ত্রিকা ম্যাডাম, আপনি অন্তত কালকের দিনটা প্রদীপবাবুর জায়গা নিন মৃত্যুঞ্জয় মন্ত্রপাঠের জন্য। কালকেই এর শেষ দিন। আমি জানি তোমরা কি করতে চাইছো। তোমরা বাঁধতে চাইছো বেতালকে, কারণ বেতালকে শেষ করা সম্ভব নয়। আর আমি জানি এই বেতাল তুলনার থেকে বেশি শক্তিশালী, কারণ এই বেতালকে ঘরের রক্ষার জন্য যিনি রেখেছিলেন, সেই সময় জমিদারের কথা অনুযায়ী সে আমার শ্বশুর মশাই। মানে আপনি তাহলে সবই জানেন? সব নয়, তবে এনাদের পদ্ধতি সঠিক। তবে আজ নয়, আমি বাঁচিয়ে দিয়েছি। তবে কালকে ও ওর সর্বশক্তি ব্যবহার করে লড়বে। যদি আমি বাইরে থেকে তোমাদের কবচ তৈরি করি, শম্ভু, তুমি কি বাঁধতে পারবে তাকে? চিন্তা করবেন না, আমি পারবো। এবার বিশ্বাস করেই নিন যে ও আসবে না। কেজো একটা। হ্যাঁ হ্যাঁ, সেই। তান্ত্রিকা একটু সন্দেহের ভাবেই জিজ্ঞাসা করল, কেউ কি আসবে? না না, শম্ভুদা একাই পারবে। সাবধান কিন্তু, হতেই পারে কালকে ওই বেতাল এমন কিছু করলো যেখানে আমার শরীরও বেহাল হতে পারে আর তোমাদের কবচ ভাঙতে পারে। তাই যা করার তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। হরিপাল, তুই প্রদীপের খেয়াল রাখিস। আমরা তিনজন কালকের সবটা দেখে নেব। আগে প্রদীপবাবু। সর্বেশম কল্যাণম সৎ। তান্ত্রিকা, আপনি গন্ডি করে জব শুরু করুন, আর আমরাও তৈরি। আজ আমি ওকে বাঁধবই। আমাকে ও যখন মারার সুযোগ হারিয়েছে, আজও দেখবে আমি কি করতে পারি। ঈশিতা, অ্যাকচুয়ালি তোমার কোনো কাজ নেই। আমার মন্ত্রযজ্ঞের সময় আমার পাশে থাকাই তোমার কাজ। আমি জানি। ভেতরে চলুন। একটু ক্রোধবশতই ঈশিতা কাঠের বাড়ির ভিতরে ঢুকল, আর তারপর শম্ভুদা করল কাল ভৈরবের শক্তির আহ্বান, তার সাথে বেতালকে বাঁধার চেষ্টাও। আজ রাত্রে ভোর দুটোই যজ্ঞে বসল, কারণ তারা জানে আজ তাদের অনেক সময় লাগতে চলেছে। বেশ কিছুক্ষণ সব চুপচাপই ছিল, তবে তারপর হঠাৎ তোরা আমায় মানতে চাস না, তবে বাদ দেখে। বেতালের এই কথা বলার পর বেতাল নিজের স্বরূপে আসা শুরু করলো। বড় বড় নখ, মাথার চুল বাড়ির দোতলা থেকে নিচ অব্দি গড়িয়ে পড়ছে, আর নিচে পা নেই, আছে কেবলই ধোয়া। বাহ, এই হচ্ছে সেই বেতাল। বাড়ির দরজা থেকে হঠাৎ তান্ত্রিকা চিল্লিয়ে বলল, শম্ভু, এক্ষুনি বাঁধো। কিন্তু স্যার। ঈশিতা কি বলতে চাইছিল তা শোনার মতো কোনো পরিস্থিতি সেই ঘরে নেই। আর এইদিকে বেতালের প্রচণ্ড আর্তনাদ, যেন একটা মুহূর্ত নষ্ট আর সে হত্যা করবে সবাইকে। শম্ভুদার হাতে একটি বাঁধন চক্র দেখা যাচ্ছে, যেন কোনো দৈবিক মন্ত্র দ্বারা তৈরি এই চক্র। আর তৎক্ষণাৎ নিজের জায়গা থেকে উঠল, আর উঠতে উঠতে বলল, ঈশিতা, যজ্ঞের আগুন যেন না নেভে। এটা বলতে বলতেই শম্ভুদা সেই বাঁধন চক্রটি বেতালের পেটে গিয়ে ঠেকিয়ে দিল। আর সেই বাঁধন চক্রের এতই ক্ষমতা যে ছিটকে বাড়ির দেওয়ালে গিয়ে সে বেতালকে আটকে দিল। আর বেতাল অনবরত জ্বলতে চলতে সেই বাঁধন চক্রের মধ্যে মিলে যাচ্ছে। তবে বাদ
বাদ দেখি সব নর্মাল হয়ে গেল, আর বাইরে তান্ত্রিকাও নিজের মন্ত্র বন্ধ করল, আর সে এবার বাড়ির দিকে এগিয়ে এলো। ও ঈশিতা, সব সময়ে হয়ে গেল। কি বলিস? বয়স বেশি হয়নি যেমন ভাবছিলাম। আমি যেটা বলতে চাইছিলাম সেটা আপনি শোনার আগেই এটা করে ফেললেন। আপনার শক্তি অপচয় করলেন। মানে? এ সেই বেতাল নয় যে আমায় এরকম করেছিল। এ তো সেই বেতাল যাকে আমি শেষ করেছিলাম। তবে নিশ্চয়ই ওকে আরেকজন আছে, সে বাঁচিয়েছে। আর একজন? আমি আরেকটা শক্তির আভাস পাচ্ছি। ঠিক ঠিক, তবে এ আবার বাঁচলো কি করে? এই কথা বলতে বলতে সঙ্গে সঙ্গে এক ভয়ানক গলা শব্দের এত আওয়াজ যে চারিপাশের পাখিরাও গাছ থেকে উড়ে গেল। প্রত্যেকের সারা শরীর কেঁপে উঠল। ঈশিতা, এমন শক্তি আমি জীবনে প্রথমবার দেখছি। কি অসাধারণ শক্তি! এ কেমন বেতাল? এই ঘরে বন্দি থাকা সেই বেতাল এই বেতাল নয়। একে তো এই ঘর রক্ষার দায়িত্বও দেওয়া হয়নি। তবে একে? এর মানে এ অন্য কেউ যে এখানে বাস নিয়েছে, আর আমি নিশ্চিত এই সেই আগের বেতালকে ওর শক্তি দিয়ে বাঁচিয়েছে। এর মানে এ রাজা বিক্রমাদিত্যের বেতালের মতোই এক অবিনাশকারী বেতাল। আমি তেমনই বেতাল। মৃত্যুর আগে আমি সর্বজ্ঞানী, স্বাস্থ্যজ্ঞানী, মন্ত্রজ্ঞানী ব্যক্তি ছিলাম। আমার এই জীবন আমি আমার ইচ্ছায় গ্রহণ করেছি। শম্ভুদা বলে উঠল, তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো তোরা করেছিস। হে তান্ত্রিকা, তুই তো জানিস তোর শ্বশুর তারানাথ সব করেছে। আমি তোকে ছাড়বো না শম্ভু। আগে আমি তোকে মারবো, তারপর বাঁধন শেষ করে আমি আবার আমার সঙ্গিনীকে বাঁচাবো। সঙ্গিনী? সঙ্গিনীকে? আর কোনো কথা নয়, সব শেষ। এই বলার পর বেতাল নিজের শক্তি স্রোত বার করল। তার একবার গর্জনেই তান্ত্রিকা ছিটকে ঘরের বাইরে গিয়ে পড়ল। শম্ভু স্যার, আপনি ঠিক বলেছিলেন। যদি ওই গাধাটা থাকতো এমনটা হতো না। হাই ঈশিতা, তুমি কি আমার মতো হিরোর এন্ট্রি অপেক্ষা করছিলে? গাধাটা কে তুই? চলে যা যদি বাঁচতে চাস। কি দেখছিস তুই? শম্ভু স্যার, আমি প্রথম কোনো বেতাল দেখলাম। বেতালকে এমন বেকার দেখতে হয়? এই গাধাটা মরবে এবার। এরকম কথা শুনে বেতাল রীতিমতো অপমানিত বোধ করল, আর সে একই রকম ভাবেই আবার তার গর্জন শক্তি ব্যবহার করতে যাবে। আর ঠিক তখনই গজরে নিজের পায়ের পাতায় এক অদ্ভুত চক্র শক্তি তৈরি করল, আর বেতালের শরীরে সজোরে লাথির আঘাত করতেই তার শরীরে যেমন স্পর্শ হলো তেমনই বেশ কিছুটা দূরে গিয়ে পড়ল। দর্শকরা যেমন এই বেকার কতককে বেশি গুরুত্ব দেবেন না, ঠিক তেমনই এই বেতালের চিল্লানো বেশি পাত্তা না দিয়ে আমার কথা শুনুন। অ্যাকশন ফিল্ডে নিজের ইন্ট্রো দেওয়ার মজাই আলাদা। যদিও শম্ভুদা আশা করি তুমি কিছু মাইন্ড করবে না, আর মাইন্ড করলেও আমার কিছু এসে যায় না। আমার নাম গজরে সোম। সোম আমার নাম নয়, এটা আমার টাইটেল। আর গজরে আমার ছদ্মনাম, যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ভানু সিংহ। বেতাল মাটিতে এই চুপ চুপ চুপ, আমার ইন্ট্রো এখন শেষ হয়নি। দর্শকেরা, আমি হচ্ছে গল্পের মেন হিরো। জানি শম্ভুদা নিজেকে শো অফ করায়, বাট আমি মেন। ওকে,
চলো টাটা, এই টাটা না, চলো বেতাল ধরি। বেতাল আস্তে আস্তে কুকড়ে কুকড়ে মেঝে থেকে উঠতে শুরু করলো। এই গাধা গজরে, তোর এত দেরি হলো কেন? মরেই যেতাম আর একটু হলে। দেরি? ও তাই নাকি? শম্ভুদা, আমি দেরি করেছি নাকি? আমি তো এখানে যজ্ঞের আগে থেকেই ছিলাম। মানে তুই কোথায় ছিলিস? দোতলার করে উপর দিয়ে ফিল্ম দেখছিলাম। উফ ঈশিতা, কি মারটাই না খেলি। গাধা গজরে, এখান থেকে এবার বের হই, তারপর তোকে দেখছি। বেরোবে তো অবশ্যই, হিরো এসেছে বলে কথা। সত্যি এই ছেলেটা বদলাবে না। এই কথা বলতে বলতেই এক আগুনের হলকানি ধেয়ে এলো গজরের দিকে। গজরে! ডোন্ট ওয়ারি বাচ্চা লোক, একে আমি দেখছি। গজরে সত্যি অবিশ্বাস্য। নিজের সাধনা শক্তির দ্বারা চোখের নিমেষে সেই আগুনকে পার করে বেতালের সামনে গেল, আর তারপর শম্ভুদার দিকে তাকিয়ে বলল, এখানেই তো সিল করতে হবে। হ্যাঁ, আমায় শেষ করে বাঁধার ক্ষমতা এই বাচ্চার কাছে কি করে? এত শক্তি! তুই কে? তুই কে? আমি গজরে শোন, আমি সব থেকে বেশি শক্তিশালী। চোখের নিমেষে বেতাল দেওয়ালের মধ্যে মিশে গেল, আর একটি চক্রের আকারে মন্ত্র দেওয়ালে ছাপ হয়ে রয়ে গেল। সমস্ত কিছুটা নর্মাল হতেই প্রত্যেকে জমিদারি অট্টালিকায় ফিরল। তবে খটকা সে তো এখনো রয়েই গেছে, তাই ঈশিতা সবার মাঝে একটি কথা তুলল। আচ্ছা, মানলাম এখন মেনশনটি বেতাল মুক্ত, তাহলে এই যে বেতাল সঙ্গিনী বলেছিল সেটা কি করে? আর তান্ত্রিকা ম্যাডাম, আপনিও তো বললেন যে এই বেতাল সেই বেতাল নয়। হ্যাঁ, বলছি সবটাই। জমিদার প্রদীপবাবুর দাদুর বাবা আমার শ্বশুরমশাইকেই দায়িত্ব দিয়েছিলেন তার এই স্বপ্নের কাঠের বাড়ি রক্ষার জন্য। তার মনে হয়েছিল যে এই আকালের দিনে তার বাড়ি এবং বাড়ির নিচে গুপ্ত সুড়ঙ্গের তলায় যে সম্পদ সঞ্চয় করে রাখা আছে তা নিশ্চয়ই ইংরেজ চোরের দল হয়তো সরকারি সম্পদের নাম দিয়ে চুরি করে নিতেও পারে। এমনিও তার মতে ইংরেজরা ছিল অতীব নোংরা শ্রেণীর এক জাতি। তারা মানুষ তো নিশ্চয়ই ছিল, তবে তাদের মধ্যে মান আর হুঁশটা ছিল না। সেই ভয়েই তিনি একটি কঠিন নির্দেশ দেন, একজন মৃতদেহ যাকে বেতালে পরিণত করে যেন এই ঘরের রক্ষায় রাখা হয়। কথা মতো আমার শ্বশুর মশাই নিজের তন্ত্র সাধনা শুরু করলেন। তার ফলস্বরূপ কাঠের বাড়ির থেকে উত্তর দিকের প্রায় 30 কিলোমিটার দূরে শুরু হয় জয়পুর জঙ্গল, আর সেখানেই জঙ্গলের মাঝে পড়ে আছে দুটি লাশ, আর সেই লাশের মধ্যেই একটি লাশকে বেতাল বানানো হয়। আর শ্বশুরমশাই এটাও বলেন যে এরা প্রেমিক প্রেমিকা। সমাজ জাতি ধর্মের আড়ালে এরা না থাকতে পেরে মৃত্যুকেই বেছে নিয়েছে, তবে এদের শরীরের মায়া এদের আত্মা কাটাতে পারছে না। যখন এরা মিলতেই পারছে না, তাহলে এদের আমি বেতাল বানালাম। হ্যাঁ, তাহলে তো একজনকে করলেই হতো। ব্যাপারটা সেটা নয়, ওরা ভালোবাসেই মিলে যাওয়া আত্মা, ভিন্ন কেউ নয়। তাই মেয়েটিকে এখানকার রক্ষার জন্য বাধা হলেও ছেলেটি তার রক্ষার জন্য আসতে পারে, সেই আশঙ্কা আমাকে আমার শ্বশুরমশাই বলে গেছিলেন। এরপর প্রদীপবাবু বললেন, ও সে যাই হোক, সব তো মিটে গেছে, এবার গুপ্ত কামরা থেকে সব দিকে শুনে নিতে হবে। আর শম্ভু শোন না, এই নে তোর উপহার, এই খামে তোর সমস্ত হিসাব নিকাশ রইল। আচ্ছা আচ্ছা, দে। এই হ্যালো প্রদীপ বাবু। ব্যবহার ঠিক করে কথা বল গাধা। না না ঈশিতা, ওকে বলতে দাও, ওই তো হিরো। এই দেখ দেখ, দূরের লোক আমার যোগ্যতা বুঝলো, তোরা কত অযোগ্য দেখ। আচ্ছা প্রদীপ দা, আমি তো লেট এসেছি, আপনি আমার হিসাবটাও শম্ভুদাকে দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ বাবা, দিয়েছি। ঈশিতা ষাটিয়ে এক থাবড়া মারল গজরের মাথায়। কি ব্যথা! গজরে খুব লেগেছে? মজা করলাম। এরপর শম্ভুবাবু বললেন, তান্ত্রিকা ম্যাডাম আর প্রদীপ, তাহলে আমরা এবার এগোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাস, আবার আসিস। হ্যাঁ শম্ভুদা, ডার্লিং ঈশিতা, টাটা, আমি চললাম। গাধা মূর্খ একটা। স্যার, আপনার বাইক নিয়ে চলে গেল।
এসে তা ঠান্ডা হ, জানিস তো পাগল, সবে সকাল হয়েছে, চল হাঁটতে হাঁটতে গিয়ে বাস স্ট্যান্ডে বাস ধরি। এই বলে তারা কলকাতার পথে রওনা হলো। শম্ভুদা, একটা কথা জিজ্ঞাসা করব? বল, কি বলবি? গজরে একটু বাচ্চা টাইপের মারলাম, ইয়ার কি করে, মজা করে, তবে আপনি শেষ মুহূর্তে খেয়াল করলেন? বল, কি খেয়াল করার কথা বলছিস? ওর ইয়ার্কির সাথে সাথেই বেতালকে যখনও বাঁধলো, ঠিক তখনই শেষ কথাও বেতালকে যেটা বলেছিল, আমি গজরে শোন, আমি সব থেকে বেশি শক্তিশালী। ওর গলার আওয়াজ, স্বভাব কেমনই যেন ভিন্ন রকম ছিল, যেন এ গজরের শরীর বটে, তবে এক অসীম শক্তির কেউ। ওর শক্তির প্রভাবে আমার গায়ের লোম খাড়া হয়ে গেছিল। ওটাই তো জানতে বাকি আছে রে।